নমস্কার। আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই যুক্ত হয়ে যাবেন আজকের লাইভ অনুষ্ঠানে। আপনাদের সবাইকে স্বাগত। সবাই যুক্ত হয়ে যাবেন আজকের লাইভ অনুষ্ঠানে। সবাই যুক্ত হয়ে যান আজকের লাইভ অনুষ্ঠানে। লাইভে চলে এসেছি, সময় পেয়েছি, লাইভে চলে এসেছি। সবাই যুক্ত হয়ে যাবেন। আজকে অষ্টলক্ষ্মী যোগ নিয়ে বলবো এবং যাদের আর্থিক সমস্যা, মানসিক চাপ প্রচণ্ড চলছে তার উপরে কার্যকর ক্রিয়া বলবো। সবাই যুক্ত হয়ে যাবেন। দেখুন, রাহুকে নিয়ে যাবতীয় যা কিছু বলা হয়, রাহু হচ্ছে পাপগ্রহ, শনি মঙ্গল রাহুকেতু হচ্ছে পাপগ্রহ। তো রাহুর একটা এমন কনসেপ্ট বলবো এবং আর্থিক সৌভাগ্য কিভাবে বৃদ্ধি হবে। দেখুন, রাহু হচ্ছে বিষ বলা হয় রাহুকে, পয়জন। রাহু হচ্ছে ইলিউশন। রাহু যখনই কোনো গ্রহের সাথে সংযোগ সৃষ্টি করে তখনই কিন্তু সমস্যা সৃষ্টি করে। শনির সাথে সংযোগ করলে শ্রাপিক যোগ সৃষ্টি হয়, শুক্রের সাথে সংযোগ হলে জড়ত্বদোষ সৃষ্টি হয়, বুধের সাথে সংযোগ হলে নাশ দোষ সৃষ্টি হয়, বৃহস্পতির সাথে সংযোগ হলে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি হয়, চন্দ্রের সাথে যোগ হলে গ্রহণ দোষ তৈরি হয়, রবির সাথে যোগ হলেও গ্রহণ দোষ তৈরি হয়। কিন্তু এই প্রকৃতিতে সমস্ত নেগেটিভ জিনিসের মধ্যে পজিটিভিটি খুঁজে বের করতে হয় এবং রয়েছেও। ব্যাসজি যখন লিখছেন নবগ্রহ স্তুতি, সূর্যকে কি বলছেন? জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। উনি বলছেন সূর্যের স্তুতিতে, যখন উনি রাহুকে ডাকছেন অর্ধকায়ম মহাবীরম চন্দ্রাদিত্য বিমর্ধনম সিংহিকায়াম সুতম রৌদ্রম তম রাহুম প্রণমাম্যহম। তাহলে অর্ধকায়ম মহাবীরম উনি বলছেন। অর্ধকায়ম মহাবীরম, অর্ধকায়ক মানে অর্ধেক শরীর, তো ধরটা তো নেই, ধরটা হচ্ছে কেতু। সেই রাহুকে উনি বলছেন মহাবীর। যেখানে মঙ্গল বলের কারক গ্রহ, শক্তির কারক গ্রহ, এনার্জির কারক গ্রহ, শক্তির কারক গ্রহ, যেখানে মঙ্গল হচ্ছে শক্তির কারক গ্রহ, সেখানে উনি মঙ্গলকে বলছেন না মহাবীর, উনি বলছেন রাহুকে বলছেন মহাবীর। সমুদ্র যখন মন্থন হচ্ছে তখন রাহু, অসুর কিন্তু অনেক ছিল, কিন্তু সে রাহুই কিন্তু সে অমৃত খেতে গেছিল দেবতাদের ছদ্মবেশে কিন্তু গেছে। এবার দেখুন তার সাহসটা, দেখুন পরবর্তীতে ধরা পড়লো আলাদা বিষয়, কিন্তু সাহসটা দেখছেন কি বলা হচ্ছে আমাদের শাস্ত্রে? অর্ধকায়ম মহাবীরম, অর্ধেক যার শরীর, মহাবীর যে। অর্ধকায়ম মহাবীর যে, সিংহিকায়াম সুতম রৌদ্রম, সিংহিকার গর্ভে যার জন্ম, তম রাহুম প্রণমাম্যহম। তো রাহুকে কিন্তু বলা হচ্ছে মহাবীর। আমাদের জন্মকুণ্ডলিতে অনেক সময় দেখা যায় কি অরিষ্ট যোগ থাকে, অরিষ্ট মানে হঠাৎ সমস্যা, হঠাৎ প্রবলেম, হ্যাঁ, তাকে অরিষ্ট যোগ বলা হয়। তো এই যে হঠাৎ সমস্যা বা হঠাৎ প্রবলেম অরিষ্ট যোগের জন্য হয়। অনেক সময় আয়ু কমে যায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ, 3, 6, 10, 11 উপচয় ভাবে যদি পাপগ্রহের ইম্প্যাক্ট থাকে, দামি কথা বলছি, যদি পাপগ্রহের ইম্প্যাক্ট থাকে তাহলে কিন্তু তার আয়ু কিন্তু দীর্ঘ হয়। আমি বহু বছর আগে এক তীর্থস্থানে গেছিলাম। আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি, তীর্থস্থানে গেছিলাম। সেই তীর্থস্থানে এক সাধু ব্যক্তি এসছে, হাত দেখছেন উনি। হাত দেখে উনি একজনকে বলছেন, কিছুদিন আগে তোমার বাড়িতে তোমার বাবা গত হয়েছে এবং তোমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও হ্যাঁ, তার পায়ে কিন্তু বড় চোট আঘাত লেগেছিল, প্রচণ্ড চোট আঘাত লেগেছিল। তবুও তুমি অনেক বছর বাঁচবে, তোমার কিচ্ছু হবে না। সে সাধুটি বলছে, আমার পাশেই বলছেন উনি। আমি বিভিন্ন তীর্থস্থানে যাই, তখন উনি কিভাবে বললেন বলুন তো? আমার এখনো মনে আছে। সেই চার্ট ছিল বৃশ্চিক লগ্নের চার্ট। সেই উপচয় ভাবগুলোতে পাপগ্রহের ইম্প্যাক্ট ছিল। তো দেখুন, আমি আমার জীবনের বহু সন্তদের কাছে গেছি,
বহু কিছু আমি নলেজ গ্যাদার করেছি বলে আজকে আপনারা কিন্তু ভালো আছেন। সব কিন্তু বই পড়ে হয় না। অনেক অনেক মানুষেরা আছেন, অনেক অনেক সাধুরা আছেন যারা গুহাতে থাকেন, যারা লোকমুখে বেরোয় না, তাদের সান্নিধ্যে আমি এসেছি, জ্ঞান আহরণ করেছি। তো পাপক গ্রহ অর্থাৎ শনি মঙ্গল রাহু এবং রবি, কেতুকে ধরা হবে না কিন্তু এখানে, শনি মঙ্গল রাহু রবি, রবিকেও কুরো গ্রহ বলা হয়, শনি মঙ্গল রাহু রবি যদি 3, 6, 10, 11 থাকে, ভালো করে শুনবেন, শনি মঙ্গল রাহু রবি যদি 3, 6, 10, 11 থাকে বা তাদের ইম্প্যাক্ট পড়ে, সবগুলো থাকতে হবে সেটা নয়, দৃষ্টিও পড়তে পারে, তাহলে কিন্তু সেই চার্টে যতই সমস্যা আসুক না কেন, অরিষ্ট ব্যয় হোক না কেন, তবু সে অরিষ্ট ভঙ্গ যোগ সৃষ্টি হয়। যেরকম বুধাদিত্য যোগ হয়, গজকেশরী যোগ হয়, একটা শুভ যোগের পেছনে একটা অশুভ যোগ কিন্তু ভেঙে দেয়। সেরকমই একটা মাঙ্গলিক দোষ যদি থাকে, সে দোষটাকে খণ্ডন করারও যোগ কিন্তু তৈরি হয় আমাদের চার্টে, সেটাকে দেখতে হয়। সেই জন্যে রাহু এমন একটি গ্রহ, রাহু উপচয় স্থানে সব থেকে ভালো ফল প্রদান করে। 3, 6, 10, 11 ফ্যান্টাস্টিক রেজাল্ট প্রদান করে রাহু। তার মানে যাদের পঞ্চমে আছে, যাদের চতুর্থে আছে, তার মানে কি ভালো নয়? আমি সেটা বলছি না, ভালো ঠিকই, কিন্তু ব্যাসজি যে বলেছেন মহাবীর অর্ধকায়ম মহাবীরম, সেই যে মহাবীর, সেই মহাবীর হচ্ছে তৃতীয় ভাবের, ষষ্ঠ ভাবের, দশম ভাবের, একাদশ ভাবের। কেন? নবগ্রহের মধ্যে, 9টা গ্রহের মধ্যে সব থেকে ক্ষমতা এমন একটি গ্রহের রয়েছে যে সমস্ত বাউন্ডারি ভঙ্গ করে, সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে ভঙ্গ করে যে নিজের কার্য করার ক্ষমতা রাখে, সমস্ত কিছুর বিপরীতে গিয়ে নিজের কার্য করার ক্ষমতা রাখে, সে হচ্ছে রাহু, সেই হচ্ছে মহাবীর রাহু, সেই হচ্ছে রাহু। দেখুন, আপনি সারাবলি বলুন, উত্তর কালামৃত বলুন, পরাশর হোরা শাস্ত্র বলুন, যে কোনো শাস্ত্র বলুন না কেন, সে শাস্ত্র অধ্যয়ন করে দীপ চক্রবর্তী তারপরে বলছে, শাস্ত্র বলছে রাহুর ব্যাপারে এরকম। আর এখন কি কনসেপ্ট চলছে? রাহু বাজে, ওরে বাবারে রাহু কখন বাজে হয় আমি বলবো, রাহু পজিটিভ কিভাবে হয় সেটা আমি বলবো। বলুন তো, সমুদ্র মন্থনকালে কোন বিষ উঠেছিল? সমুদ্র মন্থনকালে যে বৃষ্টি উঠেছিল, বৃষ্টির নাম কি ছিল বলুন তো দেখি? অভিজিৎ চক্রবর্তী, শোভাময়ী, রুবি মাঝি, দেবাঙ্গন দে, সবাই দেখছেন, যারা যারা শেয়ার করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য বিভিন্ন মানুষেরা এই আলোচনাগুলো শুনতে পাচ্ছে। দীপু রায়েন, সুস্মিতা পাল, সমুদ্র মন্থনকালে যে বৃষ্টি উঠেছিল সেই বিষের নামটা কি বলুন দেখি? অভিষেক রনিত বন্ধু, যে বৃষ্টি উঠেছিল সেই বৃষ্টির নাম কি ছিল সমুদ্র মন্থনকালে যে বৃষ্টি উঠেছিল? আচ্ছা, কোচবিহার চেম্বার হবে, শিলিগুড়ি চেম্বার 16 তারিখে, যারা জিজ্ঞাসা করছেন 16 তারিখে হচ্ছে 16 তারিখে হচ্ছে শিলিগুড়ি চেম্বার, 16 ফেব্রুয়ারি। 9 তারিখে কলকাতা চেম্বার। এই যে বলছেন অনেকে স্যার ফোনে পায় না, আমি তো ওরকম জ্যোতিষী নই রে বাবা, ফোন করলেই পেয়ে যাবেন। আমি মানুষের পেশেন্সটা দেখি, ধৈর্য কতখানি। দেখুন, হাজার হাজার মানুষ ফোন করছে, সবার ফোন তো তারা রিসিভ করতে পারবে না, ওই জন্য ধৈর্যটা দরকার। এবং বলা থাকে, যার দরকার সে নিজে ফোন করবে, বহুবার সে নিজে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবে। হ্যাঁ, কারণ দেখুন, ভালো কিছু পেতে গেলে যেটা সহজে পাওয়া যায় ভাববেন তার মধ্যে কোনো 2 নাম্বারই ব্যাপার আছে। হ্যাঁ, তো ওই জন্যে কাশীনাথ মণ্ডল লিখেছেন অমৃত। আরে বাবা, সমুদ্র মন্থনকালে একটা বিষ উঠেছিল, যে বিষটি ভোলেনাথ খেয়েছিলেন, সেই বিষের নাম জিজ্ঞাসা করছি। একদম ভেরি গুড। অনির্বাণ সূত্রধর, হলাহল বিষ উঠেছিল, সে বিষটাকে কে খেয়েছিল বলুন তো? শঙ্কর খেয়েছিলেন, ভোলেনাথ। তাহলে রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি লাভের জন্য কার উপাসনা করবেন? ভোলেনাথের উপাসনা করবেন, শিবজির উপাসনা করবেন। রাহু মানে পয়জন, রাহু মানে সাপকে কে দমন করেছিলেন? কালীয় নাগকে কে দমন করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। ওই জন্য চন্দ্র রাহু, মন যদি চঞ্চল হয় রাহুর জন্যে, মানসিক অশান্তি যদি তৈরি হয় রাহুর জন্যে, কালসর্প যোগ যদি থাকে রাহুর জন্যে, সেই সাপকে, সে হলাহল বিষের মতো যে পরিস্থিতি, পয়জন, রাহু মানে পয়জন বললাম না,
সে হচ্ছে রাহু। সে রাহুকে শান্ত করার জন্য ভোলেনাথের উপাসনা করুন প্রত্যহ। এই জিনিস সবাই বলবে না আপনাদেরকে? আর যা চলছে সব ভুয়ো চলছে। আমরা যারা জ্যোতিষটাকে জ্যোতিষ রূপে অধ্যয়ন করি না, জ্যোতিষ রূপে আমি সবসময় মানুষকে দিতে চাই, জ্ঞান দিতে চাই, উজাড় করে দিতে চাই। হ্যাঁ, উজাড় করে। অনেকে থাকে তার পরিবারের লোকেদের দেব শুধুমাত্র, আর কাউকে দেবো না, বা জানেই না যে দেবে। আমি দিতে চাই, তো নিতে হবে। আমি ভালো আছি মৌমিতা দিদিভাই। স্যার কেমন আছেন? প্রণাম নেবেন। ভালো আছি আমি, শুভাশীর্বাদ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো রাহুর দশা কখন? রাহুর দশা জানেন, এই রাহুই অষ্টলক্ষ্মী যোগ সৃষ্টি করে। অষ্টলক্ষ্মী যোগ রাহু যদি তৃতীয়ভাবে থাকে, কেন শুভ বলছি বলুন তো দেখি? থার্ড হাউসে রাহু কেন শুভ বলছি? তার থার্ড হাউস মানে তার ইচ্ছা, তার চেষ্টা, তার চেষ্টা কতখানি। রাহুর মতো গ্রহ তার ইচ্ছাটাকে বাড়িয়ে দেবে। বলেছি না, রাহু যেখানে থাকে সে ভাবটিকে অ্যাক্টিভ করে দেয়। রাহু তার চেষ্টাকে বাড়িয়ে দিল, রাহু অ্যাক্টিভ করে দিল। 10th হাউসে রাহুকে শ্রেষ্ঠ বললাম মানে কি? রাহু হচ্ছে মহাবীর। তাহলে সে কোথায় মহাবীর? তার কর্মের জায়গায় সে মহাবীর। কিন্তু কোথায় সে মহাবীর নয়? তার রাহু যেখানে থাকবে তার বিপরীতে কেতু থাকবে। তাহলে দশমে রাহু থাকলে কেতু থাকবে কোথায়? চতুর্থে থাকবে। তার মানে বাড়িতে সে মহাবীর নয়, বাইরে। আবার ভাবুন, সেই রাহুই যদি চতুর্থভাবে থাকতো, 4th হাউসে থাকতো, তাহলে বাড়িতে সে মহাবীর থাকতো, বাইরে সে ভেজা বিড়াল। তো জ্যোতিষ শাস্ত্রটাকে সেইভাবে অধ্যয়ন করতে হবে। রাহু 10th হাউসে যদি থাকে, তার একটাই খিদে, নামের খিদে। নামের পূর্বজন্মে সে প্রচুর করেছিল, কিন্তু সে নাম পায়নি। সে নামের খিদে তার প্রচণ্ড, যার 10th হাউসে রাহু। 11th হাউসে রাহু রয়েছে কারোর, তার ডিজায়ার্স প্রচণ্ড থাকবে, প্রচণ্ড ডিজায়ার্স, সবসময় চিন্তা, এই করব ওই করব। যার 2nd হাউসে রাহু, তার অর্থের ডিজায়ার, অর্থ, টাকা, এবং সে ইনসিকিউরিটি ফিল করবে সর্বদা। 2nd হাউসে রাহু, 2nd হাউসে রাহু। তো রাহুকে কিন্তু কখন রাহু মানুষকে কাঙাল করে দেয়, কখন রাহু মানুষকে সর্বনাশ করে দেয়। হ্যাঁ, একেবারে একেবারে। দীপক পাটেল খুব ভালো লিখেছেন, তখন মা তারা তার দুগ্ধ পান করিয়েছিলেন ভোলেনাথকে। তারপরে ভোলেনাথের গলার জ্বালাটা কিন্তু কমে। অবশ্যই ঠিক লিখেছেন আপনি। জিৎ দেবনাথ কাঁচরাপাড়া থেকে দেখছি। দীপক পাটেল কেমন আছেন দাদা? ভালো আছি। তো দেখুন, এই হচ্ছে ব্যাপার, যে কখন রাহু মানুষকে কাঙাল করে দেয় সেই বিষয়ে বলছি। আচ্ছা, অষ্টলক্ষ্মী যোগটাকে আগে বলি। ষষ্ঠ স্থানে যদি রাহু থাকে এবং কেন্দ্রস্থানে যদি বৃহস্পতি থাকে, কেন্দ্রস্থান কি কি? 1, 4, 7, 10, তাহলে অষ্টলক্ষ্মী যোগ তৈরি হয়। তাহলে অষ্টলক্ষ্মী যোগ তৈরি হয় যদি ষষ্ঠে রাহু এবং কেন্দ্রে যদি বৃহস্পতি থাকে, তাহলে অষ্টলক্ষ্মী যোগ তৈরি হয়। দেখুন, যেখানে রাহুকে এত বাজে, এত শয়তান বলা হতো, সেখানে দেখুন রাহু কি সুন্দর আমাদের শাস্ত্র বলছে যে অর্ধকায়ম মহাবীরম চন্দ্র আদিত্য বিমর্ধনম সিংহিকায়াম সুতম রুদ্রম তম রাহুম প্রণমাম্যহম। অর্ধকায়ম মহাবীরম চন্দ্র আদিত্য বিমর্ধনম সিংহিকায়াম গর্ভসম্ভূতং তং রাহুং প্রণমাম্যহম। সিংহিকা গর্ভসম্ভূতং তং রাহুং প্রণমাম্যহম। তো এই রাহুকে উপাসনা করার জন্য ভোলেনাথকে ডাকুন। এবং রাহু হচ্ছে এজেন্ট কারক গ্রহ। রাহু যার ঘরে থাকে, তার যে অধিপতি যেমন থাকে, সে অধিপতির ন্যায় ফল প্রদান করে রাহু। হ্যাঁ, রাহু নিজে সম্পূর্ণ ফল প্রদান করতে পারে না। যদি ধরুন কারোর ষষ্ঠ স্থানে রাহু নেই, চন্দ্রের ষষ্ঠে রাহু যদি থাকে, তাহলেও কিন্তু অষ্টলক্ষ্মী যোগ তৈরি হয়। চন্দ্র থেকে চন্দ্রকে লগ্ন ধরে দেখুন রাহু কোথায় বসে আছে, তারপরে বিচারটা করুন। হ্যাঁ, এবং রাহু কখন কাঙ্গাল করে? যখন ত্রিষডাই, অর্থাৎ 3, 6, 11, 3, 6, 11 পতি যখন রাহুর সাথে কানেকশন করে, তখন রাহুর দশা হেলিয়ে দিয়ে যায়। রাহুর অন্তর্দশায় মানুষ প্রচণ্ড তীর্থস্থান ভ্রমণ করে, বড় বড় গুরুর শরণাপন্ন হয় সে, বড় জ্যোতিষীর শরণাপন্ন হয় সে। এই রাহুর অন্তর্দশাতে বলছি, মহাদশাতে নয়। হ্যাঁ, মহাদশাতে কিন্তু বলছি না, অন্তর্দশাতে বলছি। রাহুর অন্তর্দশাতে প্রচুর ভ্রমণ করায়, বহু জায়গায় ঘুরতে যায় এ রাহুর অন্তর্দশাতে।
তো যাই হোক, যাদের জন্মকুণ্ডলিতে বাজে দোষ রয়েছে, শ্রাপিত দোষ বলুন, জড়ত্ব দোষ বলুন, গ্রহণ দোষ বলুন, গুরু চণ্ডালী দোষ বলুন, ভোলেনাথের উপাসনা করুন। এবং প্রত্যেকটা দোষের কিন্তু এই যে স্বাগত দত্ত লগ্নে রাহু থাকলে কি হয় দেখুন, লগ্নে রাহু আছে, শরীরটাকে অ্যাক্টিভ করে রেখেছে, মানে কি হেলথ ইস্যু হবে, মাথায় সবসময় চাপ পড়ে থাকবে, ডিপ্রেশন পড়ে থাকবে। লগ্নে রাহু, সপ্তমে কেতু চলে গেল, বহু পরিবর্তন জীবনে, স্থিরতা নেই, এখনই ভালো আবার এখনই খারাপ। সোমাকর ভিডিও ভালো লাগে স্যার, ধন্যবাদ। রাশিফলগুলো দেখুন, যা বলি মিলে যায়, আপনারাই লিখছেন। তো দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করুন। ভালো আছি। আগামীকালকে কিন্তু তারাপীঠ চেম্বারে থাকছি আমি। হ্যাঁ, যারা আসতে চাইছেন, রাতেও যেহেতু থাকবো, প্রথমে ভেবেছিলাম যে দিনেই থাকবো, যেহেতু বহু মানুষ আসবেন তাই রাতেও থাকবো। সেই জন্য তারাপীঠে যারা আসতে চাইছেন বর্ধমান থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেক্ষেত্রে আপনারা তারাপীঠ চেম্বারে বুকিং নম্বরগুলো দেখুন পেজে দেওয়া আছে, পেজের যে কভার ফটো আছে সেখানে দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। যারা আসতে চাইছেন, তারাপীঠ চেম্বার আগামীকালকে রয়েছে, আগামীকালকে আমি তারাপীঠে থাকবো। আচ্ছা, 9 তারিখে কলকাতা চেম্বার বলুন বা যে কোনো চেম্বার প্রচণ্ড কিন্তু বুকিং ফুল থাকে, ওই জন্য আগে থেকে বুকিং করে তারপরে আসবেন। পায়েল দাস লিখেছেন যে স্যার, মাঙ্গলিক দোষ কাটাতে কি করবো একটু বলুন স্যার। দেখুন, মাঙ্গলিক দোষ আমাদের শাস্ত্রে, আমি বারবার শ্লোকটা বলি, লগ্নে ব্যয় চ পাতালে ইয়ামিত্রে চষ্টমে কুজে স্ত্রী জাতে ভার্জানাশা নন্যতা শঙ্করোদিতং। লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ তৈরি হয় ঠিকই। তো এই মাঙ্গলিক দোষ খণ্ডন করার জন্যে বা প্রশমিত করার জন্যে বগলামুখী প্রয়োগ করাতে হয়, বগলামুখী প্রয়োগ, যেটি আমি করে থাকি। তো সেই জন্যে বগলামুখী প্রয়োগ করাতে হবে, নতুবা বিবাহ করার আগে, যাদের বিয়ে হয়ে গেছে আলাদা বিষয়, বিয়ে করার আগে রেজিস্ট্রি ম্যারেজ করাতে বলি আমি, এবং হনুমান চালিসা পাঠ করতে বলি। ওই মেয়ে মানুষরা পড়তে পারবে না, এইসব মূর্খদের কথা, সবাই পাঠ করতে পারবেন হনুমান চালিসা, মাথায় রাখবেন। তো হনুমান চালিসা পাঠ করতে পারবেন, এগুলো করতে পারবেন। অনেক সময় জানেন তো, বহু মানুষকে আমরা ফিরিয়ে দিই, এবং বহু মানুষের অরা কম থাকে, সেই অরাটাকে বাড়াতে হয়, সেই বাড়ানোটা আমি করে থাকি বলে আজকে দেখুন মানুষেরা ভালো আছে, যারাই দেখিয়েছে তারা ভালো আছে। সময় লাগে, 3 মাস 4 মাস লাগবে তো সময়, তাই না? দেখুন সবাই ভালো আছে। এই যে মেষ রাশির 7.5 শুরু হচ্ছে কিন্তু 29শে মার্চ 2025-এর পর মেষ রাশির জাতক জাতিকাদের 7.5 আরম্ভ হচ্ছে কিন্তু। একে উদার প্রচুর ঠকেছে জীবনে, যখন 7.5 শুরু হবে তখনই ভগবানকে গালাগালি করবে। সারা জীবন তো কিছু দিলে না ঈশ্বর, শুধু নিয়েই গেলে আবার কষ্ট, ঈশ্বর আমি কি করব? হ্যাঁ, এত মানুষ ভালো আছে, আমি নেই, ভগবানকে শুধু দোষারোপ করবে। ঠকেছি জীবনে, এত কষ্ট পেয়েছি ঈশ্বর। দেখুন, আমেরিকা থেকেও মানুষেরা দেখেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের বাঙালি ভাই বোনেরা, হিন্দিতে যারা কথা বুঝতে পারেন কিন্তু বলতে পারেন না, তারাও দেখেন প্রোগ্রাম, আমি দেখি, ভালোবাসা দেন। তো সেই জন্য তো আপনাদের জন্য আমি এসেছি, আলোচনাটা শুনতে হবে মন দিয়ে। তো এই যে ব্যাপারটা আমি বললাম যে মেষ রাশির 7.5 শুরু হচ্ছে, দক্ষিণাকালী প্রয়োগ করাতে হয়, কিছু নিয়ম পালন করতে হয়, যেটি আমি বলে দিই। পুনেতে যারা রয়েছে, কেরালার রাজধানী তিরুবনন্তপুরম বা বিভিন্ন জায়গায় সবাই অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, অনলাইনে পালন করছেন, ভালো আছেন। এটাই তো হচ্ছে আমার কনফিডেন্স, এবং আমি প্রেডিকশনটা সেইভাবেই আমি প্রেডিকশনটা করি। আমার প্রেডিকশন কখনো মাটিতে পড়ে না, কখনোই না। আমি পরশুদিন এক ব্যক্তিকে বলছি, এক ভদ্র মহিলাকে বলছি, আপনার হাজবেন্ড মেয়েদের পেছনে প্রচণ্ড টাকা খরচা করে। বলছে না স্যার, সে তো টাকা খরচা করে না স্যার। আমি বলছি আপনি জানেন আমি কে? আমি জ্যোতিষী দীপ চক্রবর্তী, আমি যা প্রেডিকশন করি একটা প্রেডিকশন মাটিতে পড়বে না। তখন ওনার ওয়াইফ বলছেন, হ্যাঁ স্যার, আমার হাজব্যান্ডের সাথে একটা মেয়ের সম্পর্ক আছে, সেটা আমি ভাঙাতে চাইছি। আরে বাবা, ভাঙাতে চাইছেন মানেটা তো সেটাই বলছি, টাকা তো উড়াচ্ছে। যে হ্যাঁ স্যার। দেখুন, আমি এমন একজন জ্যোতিষী, ওই প্রেডিকশন করবো, আপনি যদি না বলেন আমি সরবো না, আমার প্রেডিকশন আমি করেই যাব।
শিলচর চেম্বার কোন জায়গায়, বুকিং নাম্বারে কল করে জানবেন। শিলিগুড়ি চেম্বার 16 তারিখে রয়েছে, শিলচর চেম্বার কবে রয়েছে বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করুন, পেজে দেওয়া আছে। তো দেখুন, প্রেডিকশনটা করতে হবে, আমি সেইভাবে জ্যোতিষটা করি বলে সবাই ভালো আছেন। হোটেল ম্যানিলাতে আমার চেম্বার, 16 তারিখ শিলিগুড়ি, ফোন করে বিস্তারিত জেনে নেবেন। শিলিগুড়ির টপ হোটেল ম্যানিলাতে আমার চেম্বার, যোগাযোগ করে আসবেন। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সুশান্ত ঘোষ আচ্ছা স্বাগত। সিংহ রাশির, ধনুরাশির কিন্তু ঢাইয়া শুরু হবে। হ্যাঁ আচ্ছা, রুমকি বোস কি লিখেছেন, দাদা প্রণাম নেবেন, আপনার প্রোগ্রাম রোজ নিয়মিত দেখি আমার পরিবারের সাথে এবং প্রত্যেক সপ্তাহে রাশিফলগুলি ফলো করি, কলকাতা কসবা থেকে। ধন্যবাদ ধন্যবাদ। দেখুন, আমার অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান যেখানে ছেলেমেয়েরা বলে জ্যোতিষী কি একটা, ধর একটা কুসংস্কার, ফালতু জিনিস একটা। সেখানে ছেলে মেয়েগুলো তার বাবা মায়ের সাথে আমার অনুষ্ঠান দেখে, তারা পর্যন্ত বিশ্বাস করেছে আমার অনুষ্ঠান দেখে যে জ্যোতিষের মধ্যে সে প্রাণটা আমি তৈরি করতে পেরেছি, বিলিভ করাতে পেরেছি। সেই যারা মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা কলেজে পড়ছে, অনেকে তো মানে না, কিন্তু জ্যোতিষ যে এত মডার্নভাবে করা যায়, জ্যোতিষের মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে, সেটা আমি দেখিয়েছি। ওই পুতুল, বড় বড় মালা, হ্যাঁ, মাথায় কোনো জ্যোতিষের কোনো জ্ঞান নেই, ওই পুতুল দেখিয়ে ন্যাকামো মেরে পার করবো সময়, সেটা নয়। জ্যোতিষের জ্ঞানটা, সেই জ্ঞানের জন্য আজকে বহু মানুষ চিনছেন, জানছেন, ভালোবাসা দিচ্ছেন। কলকাতার চেম্বারে এসে দেখবেন কত মানুষের ভিড়। বাইরে ঝামেলা হয় অনেক সময়, আমারটা আগে করে দিন না, আমারটা আগে করে দিন না। আরে বাবা, সবাই এসছে, সবাই তো পাবেন, একটু ধৈর্য সহকারে বসতে হবে তো। কার চেম্বারে হয়ে আমি জানি না, আমি প্রতিদিন চেম্বার করতে হয় এমন অবস্থা আমার, কারণ আপনারা ভালোবাসেন। কারণ কলকাতা আমার বাড়ির কাছে, তাই আমি চেম্বারটা করতে পারি। কলকাতাতেই আমার বাড়ি, তাই আমি করতে পারি। কিন্তু বিভিন্ন জায়গার মানুষেরাও চান, ওই জন্য মাসে একবার করে যায়। তো সেই জন্য তারাপীঠ চেম্বার আগামীকালকে রয়েছে। যারা আসতে চাইছেন, মেষ রাশির সাড়ে সাথে শুরু হবে, এখন থেকে সংস্কার কিন্তু করাতে হবে। প্রিয়াঙ্কা চক্রবর্তী বলছেন, আপনাকে ফোনে পাচ্ছি না, অনেক চেষ্টা করছি। হোয়াটসঅ্যাপ করুন, SMS করুন, হাজার হাজার মানুষ ফোন করছেন, তো কি করে পাবেন বলুন দেখি। আর আমরা তো এমন নয় আমি বলবো যে ফোন করতে কাউকে, বারবার চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। আগরতলা কবে আসবেন? আগরতলা গেছিলাম তো, এখানে দেওয়া হয়নি, আমি এরপর থেকে দিয়ে দেবো যেদিন যাব। সন্দীপন দাস, আবির কর্মকার, মাহি স্বাগত, সবাইকে স্বাগত। নারোত্তম পাল, দীপক পটেল বারবার লিখছেন, চন্দ্র মাঙ্গলিক দোষ কাকে বলে? দেখুন, মাঙ্গলিক দোষ তিনভাবে বিচার করা হয়। একটা হচ্ছে লগ্ন থেকে দেখতে হয়, লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল আছে কিনা। আবার চন্দ্র থেকে দেখতে হয়, চন্দ্র থেকে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে রয়েছে কিনা। আমি ব্যক্তিগত দিক থেকে লগ্ন আর চন্দ্র দুটোকেই মানি, শুক্র থেকে আমি মানি না। শুক্র থেকে অনেকে দেখে, আমি মানি না, এই দুটোকেই আমি মানি। হ্যাঁ, তো এই যে দোষগুলো রয়েছে, যারা আগামীকালকে চেম্বারে আসতে চাইছেন তারাপীঠে, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। আজকে যদি নাও পান, আগামীকালকেও কল করবেন বা SMS করে রাখুন, 98 400 44 86। একেবারে তারাপীঠে মন্দিরের পাশেই আমার চেম্বার, হোটেলে আমার চেম্বার। বিস্তারিত জানার জন্য এই নম্বরে কল করবেন। রামপুরহাট স্টেশন থেকে তো আধা ঘন্টা মতো বা 20 মিনিট মতো সময় লাগে সম্ভবত। আমি যেহেতু কারেই যাই, তো আপনারা যারা আসতে চাইছেন যোগাযোগ করবেন। তো যাই হোক, রাহুর আমি একটা প্রতিকার বললাম, ভোলেনাথকে ডাকবেন। এবং রাহু যে রাশির ঘরে রয়েছে, রাহু সেই রাশির অধিপতির প্রোডাক্ট দুধের সাথে মিশিয়ে ভোলেনাথকে অভিষেক করুন। হ্যাঁ, মঙ্গলের ঘরে যদি থাকে, অর্থাৎ মেষ রাশি এবং বৃশ্চিক রাশিতে যদি থাকে রাহু, তাহলে আমলকি এবং দুধ সামান্য না সাথে দিয়ে ভোলেনাথকে অভিষেক করুন, বা লাল চন্দন দিতে পারেন। যদি চন্দ্রের ঘরে থাকে, আচ্ছা বৃষটা বলে নি, বৃষ রাশিতে যদি থাকে, হয় বৃষ রাশি বা তুলা রাশিতে যদি রাহু থাকে, শুক্রের ঘরে যদি থাকে রাহুর মতো গ্রহ যদি শুক্রের ঘরে থাকে, তাহলে গোলাপ জল এবং দুধ একসাথে মিশিয়ে ভোলেনাথকে অভিষেক করুন। ঠিক আছে। আচ্ছা, যদি মিথুন রাশিতে, কন্যা রাশিতে যদি থাকে বুধের ঘরে,
তাহলে বেলপাতা সহযোগেই অভিষেক করবেন, বেলপাতা দিয়ে অভিষেক করবেন ভোলেনাথকে। যদি কর্কট রাশির ঘরে থাকে রাহু, কর্কট রাশির ঘরে, সেক্ষেত্রে আতপ চাল সহযোগ করে দেবেন ভোলেনাথকে। যদি সিংহ রাশির ঘরে থাকে তাহলে লাল চন্দন একসাথে মিশিয়ে ভোলেনাথকে অভিষেক করবেন, বা গম মিশিয়ে ভোলেনাথকে অভিষেক করবেন। কন্যা বলে দিয়েছি, তুলা বলে দিয়েছি, বৃশ্চিক বলে দিয়েছি, ধনু বলবো। ধনু রাশিতে যদি থাকে বা মীন রাশিতে যদি থাকে, হ্যাঁ ধরুন ধনু রাশিতে আছে, তাহলে কেশর দুধের সাথে মিশিয়ে ভোলেনাথকে অভিষেক করুন সোমবার করে। যদি কি বলে মকর রাশিতে বা কুম্ভ রাশিতে রাহু থাকে, সেক্ষেত্রে কালো তিল দুধের সাথে মিশিয়ে অভিষেক করুন। তাহলে আমি বলে দিলাম, সমস্ত রাশির যে রাশিতে থাকুক না কেন রাহু যদি অশুভ প্রভাব পান, রাহুর বাজে দশা যদি আপনাদেরকে সমস্যা সৃষ্টি করে, সেক্ষেত্রে এভাবে করে আপনারা ভোলেনাথকে অভিষেক করবেন। কলকাতার চেম্বার, ধর্মতলাতে চেম্বার আছে, গড়িয়াহাটে চেম্বার রয়েছে, কেষ্টপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে চেম্বার রয়েছে। যেহেতু অনেক লোকেরা আসেন, সেহেতু ধর্মতলার চেম্বারটাই করছি। হ্যাঁ, বহু লোক আসেন, তাই ওই জায়গাগুলো স্পেসটা ছোট, বড় জায়গা ছাড়া হয় না। তো সেক্ষেত্রে ওই চেম্বার, ধর্মতলা চেম্বার কাছাকাছি হবে। বিস্তারিত কোন হোটেলে বসি ওই নম্বরে যোগাযোগ করবেন। যাই হোক, অনলাইন প্রেডিকশন করব আবার আগামীকালকে রয়েছে তারাপীঠ চেম্বার। সারা দিন আমাকে কথা বলতে হবে আপনাদের সাথে যারা চেম্বারে আসবেন। হ্যাঁ, আবার অনলাইনে প্রেডিকশন করব। যারা বিদেশে থাকেন, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তাদেরগুলো প্রেডিকশন করব। তো আমেরিকা থেকেও আমার অনুষ্ঠান দেখছেন আপনারা, কি বলে স্পেন থেকে, বার্লিন থেকে, সেখান থেকে দেখছেন। কলকাতার তো রাজারহাট, নিউ টাউন থেকে, ব্যারাকপুর থেকে সব দেখছেন। এখান থেকে মানুষেরা সবাই দেখছে। বালুরঘাটে কবে আসবেন? দেখুন, বালুরঘাটের মানুষেরা তো মালদাতেই আসছেন। রায়গঞ্জের মানুষ, বালুরঘাটের মানুষ, চাচলের মানুষ সব তো মালদাতেই আসছেন। পোতাবাদির তো হোটেলে আমার চেম্বার, স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার, 2 কিলোমিটারও নয়, 1.5 কিলোমিটার হবে সম্ভবত, একেবারে কাছেই, ট্রেন স্টেশন থেকে একেবারে কাছেই। সবাই তো মালদাতেই চলে আসছেন। তো মালদা চেম্বারে আসার জন্য যোগাযোগ করবেন এই নম্বরগুলোতে, 9330367782, 8346807735 এবং 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন। তাহলে রাহুর ব্যাপারে বলে দিলাম। প্রপার গ্রহ সংস্কার করতে হবে। দেখুন, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি, মানুষেরা ভালো আছে বলেই। তো সেই জন্য যারা আসতে চাইছেন যোগাযোগ করবেন এই নম্বরগুলোতে। আগামীকালকে তারাপীঠ চেম্বার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।